স্বাগত জানাচ্ছি টিভিএন24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আমার সাথে আজকে আলোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন সিনিয়র জার্নালিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আসালের জেনারেল সেক্রেটারি করিম চৌধুরী। আমরা দুজন অতিথির সঙ্গে আলোচনায় যাব, তবে আজকের দিনের প্রধান যে সংবাদগুলো রয়েছে, যে ইস্যুগুলো রয়েছে, আমরা শুরুতেই দর্শকদেরকে সেই বিষয়গুলো জানিয়ে আসতে চাই। হংকং ইস্যুতে জঘন্য আচরণে জড়িত থাকার অভিযোগে কয়েকজন আমেরিকান কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও এনজিও প্রধানদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে চায়না। সোমবার বিকেলে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত ঘোষণা করে। এর জবাবে আমেরিকা গত মাসে চায়না ও হংকং এর 6 জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল। চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হংকং নিয়ে আমেরিকা যদি আরো ভুল পদক্ষেপ নেয় তাহলে চায়না আরো কঠোর ব্যবস্থা নেবে। এদিকে হংকং এর বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় 19 জন গণতন্ত্রপন্থী নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হংকং সরকার। এছাড়াও আমেরিকা চায়না থেকে আমদানি করা পণ্যে শুল্ক 145% পর্যন্ত বাড়িয়েছে। পাল্টা জবাবে চায়নাও আমেরিকান পণ্যে 125% শুল্ক আরোপ করেছে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, ভারত সফরে এসে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুই নেতার মধ্যে অর্থনীতি, প্রতিরক্ষা, অভিবাসন নীতি এবং কৌশলগত সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকে মোদী জোর দেন ভারতীয় আইটি পেশাজীবী এবং ছাত্রছাত্রীদের জন্য আরো সহজ ভিসা প্রক্রিয়ার উপর। আর জেডি ভ্যান্স প্রতিশ্রুতি দেন চীন চায়না মোকাবেলায় ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার। এই বৈঠককে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে একটি মাইল ফলক বলেই আখ্যা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরো একটি সংবাদ আজকের দিনে গুরুত্বপূর্ণ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে প্রশাসনের চাপ এবং ফেডারেল তহবিল বন্ধের হুমকির প্রতিবাদে। ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টিকে ইহুদি এবং মুসলিম বিরোধী বিদ্বেষ নিয়ে গঠিত টাস্ক ফোর্সের সব রিপোর্ট, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং তথ্য হস্তান্তরের নির্দেশ দেয়, যা বিশ্ববিদ্যালয়ের মতে তাদের সাংবিধানিক স্বাধীনতায় হস্তক্ষেপ। প্রশাসন হার্ভার্ডের ভিসা প্রোগ্রাম, গবেষণা তহবিল এবং ট্যাক্স সুবিধা বাতিলের হুমকি দিলেও বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা এইসব রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না। বিষয়টি আমেরিকার উচ্চ শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা নিয়ে নতুন ধরনের বিতর্ক তৈরি করেছে। এবং আন্তর্জাতিক প্রসঙ্গে আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ প্রসঙ্গে নতুন করে একটি অভিযোগ উঠেছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যের পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, প্রশাসনের সাথে বৈষম্য বিরোধীদের সখ্যতাই সবচেয়ে বেশি। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এই প্রশাসনের অধীনে এখনই নির্বাচন করা সম্ভব নয়। তিনি সংস্কারের উপরে গুরুত্ব দিচ্ছেন। অপরদিকে বিএনপি বলছে এটি এনসিপির এক ধরনের রাজনৈতিক কৌশল। আসলেই কি পরিস্থিতি, এটি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আমাদের যিনি দুজন অতিথি রয়েছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে কথা বলবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আমেরিকা এবং চায়না, অর্থনৈতিক যুদ্ধ, বাণিজ্যিক যুদ্ধ, এখন আমরা দেখতে পাচ্ছি কূটনৈতিক যুদ্ধ। এই দুই দেশের যুদ্ধ কিংবা এই দুই দেশের দ্বন্দ্ব তো আসলে নতুন কিছু নয়, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে লাভ টাকার হবে, ক্ষতি টাকার হবে? ক্ষতি সারা পৃথিবীর হবে, লাভ এই মুহূর্তে দুই পক্ষের কেউই খুব লাভবান হবে মনে হয় না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন তিনি যে কঠোর নীতি অনুসরণ করেছেন সেটা কিছুদিন লোকের, যুক্তরাষ্ট্রের জনসাধারণ বা পশ্চিমের উপরে একটু প্রেশার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপরে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করলেও, চাপ সৃষ্টি করলেও, যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য কিছু বাড়লেও মানে কিছুদিন পর এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র লাভবান হবে। ঘটনাটা এরকম। এটা হচ্ছে ক্ষতির লাভের দিকে সম্পর্কে সংক্ষিপ্ত, কিন্তু ব্যাপারটা একেবারে সোজাসুজি। এবং নিউ ইয়র্ক টাইমস স্পষ্টভাবে এর আগে গত এক বছর ভিতরে বেশ কিছু আর্টিকেল ছাপিয়েছে, অন্যান্য পত্রিকাও ছাপিয়েছে, ইউরোপিয়ান পত্রিকাগুলো ছাপিয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে স্পষ্ট, যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ইউনিপোলার ওয়ার্ল্ড। এই ক্ষেত্রে এখন হঠাৎ করে ওই গরিব দেশ যেটা ছিল চীন এসে দ্রুত দেশকে উন্নত করে পৃথিবীর দ্বিতীয় মহাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অর্থনৈতিক দিক থেকে দ্বিতীয় স্থানে আছে, সামরিক দিক থেকে দ্বিতীয় স্থানে চলে যাওয়ার উপক্রম হচ্ছে তাদের। কেবলমাত্র পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া 6,000-এর একটু বেশি, আমেরিকার এবং অন্য সবাই মিলে 6,000-এর কাছাকাছি। কিন্তু মানে পারমাণবিক অস্ত্র থাকলে পৃথিবী ধ্বংস করে ফেলা যায়। চীনের 3-4-এর কাছে, তারা আরো কয়েকশো বানানোর প্ল্যান করেছে। এই হচ্ছে অবস্থা। তাদেরকে টেকনোলজির দিক থেকে, অর্থনৈতিক অবস্থানের দিক থেকে যুক্তরাষ্ট্র থেকে এক জেনারেশন মানে কয়েক বছর, 5-7-10 বছর পেছনে রাখা এবং কোন অবস্থাতেই তার একদম কাছাকাছি না পৌঁছানোর নীতি, এটা আসল কথা এখানে। ফলে এখন উন্নয়ন কথা বলে এই যে করা হচ্ছে আর কি। এখন চীনের উপরে তারা যে বেশি শুল্ক আরোপ করেছেন, সেটা হচ্ছে যে তারা ভাবছেন যে এতদিন চীনকে মানে সুযোগ দিয়ে চীন পৃথিবীর কারখানায় পরিণত হচ্ছে, সারা ওয়ার্ল্ডের যত জিনিস দ্রব্য পণ্য তার বেশিরভাগ চীন রপ্তানি করছে, একটা বিশাল শক্তি হয়ে দাঁড়িয়েছে। এইটাকে যদি মানে এই রপ্তানি শুল্ক অতিরিক্ত আরোপ করলে, যুক্তরাষ্ট্র যদি এটা আরোপ করে এবং যুক্তরাষ্ট্রের নীতির ফ্লাউট করে অন্য কেউ যদি মানে লঙ্ঘন করে অন্য কেউ যদি ওদের সাথে বেশি সখ্যতা করতে যায়, তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিলে চীন অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছনে সরে যেতে পারতে হবে। আর টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আশা করছে যে, এবং অনেকেই তাই মনে করেন যে যুক্তরাষ্ট্র টেকনোলজির দিক থেকে এখনো চীন থেকে এগিয়ে আছেন। কিন্তু টম ফ্রিডম্যান নামে একজন অত্যন্ত অভিজ্ঞ নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট আছেন, তিনি চীনের কোনো ফ্যান না, তিনি যুক্তরাষ্ট্রের অত্যন্ত হার্ডকোর সমর্থক। কিন্তু তিনি বলছেন চীন একেবারে এমন একটা অবস্থানে এসছে এআই টেকনোলজিতে, এই 200 সহযোগিতা প্রয়োজন, না হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, যুক্তরাষ্ট্র নিজেই পিছিয়ে পড়বে, এটা তার বক্তব্য। তো এখন আমরা এই অবস্থায় এসে দাঁড়িয়েছি, পাল্টাপাল্টি হচ্ছে। মানে যুক্তরাষ্ট্র ওদেরকে মোট কথা কাছাকাছি একটু দূরে রাখতে চায়, একটু নিচু অবস্থান রাখতে চায়। সেইটা কতটা সম্ভব হবে এখন মানে বিশ্লেষকরা সে নিয়ে সন্দিহান। এতে করে যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য, যুক্তরাষ্ট্র মানে এখন ভারতে যে ভ্যান্স গেছেন, আপনি পরবর্তীতে আলোচনা করবেন, সেটার একটা হচ্ছে ভারতের সাথে বাণিজ্য বাড়ানো। এটা ছাড়া আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেক যুক্তরাষ্ট্রের কোম্পানি চীনের থেকে অনেক জিনিসপত্র, টেকনোলজি মানে হাই টেকনোলজির জিনিস, সেলফোন ইত্যাদি অন্যান্য জিনিস সেখান থেকে আমদানি করে, এবং আরো অনেক জিনিস। যুক্তরাষ্ট্র সেটা অনেকাংশে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া সমস্ত দেশ এবং এখন ভারতে বিপুল পরিমাণে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে সেখান থেকে আমদানির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করছে, অনেক আমেরিকান কোম্পানিকে সেই দিকে ট্রান্সফার করার চেষ্টা করছে। কিন্তু এটা তো ওভারনাইট হয় না, এটা মানে 5-7-10 বছর লেগে যাবে। একেবারে অত্যন্ত জরুরি ভিত্তিতেও যদি তারা চেষ্টা করে, কমপক্ষে 4-5 বছর লেগে যাবে। তো এই পিরিয়ডে তো চীনের থেকে জিনিস আনতে হবে, অন্তত সবকিছু না আনুক, চীন যত টোটাল রপ্তানি করে তার 50 মানে যুক্তরাষ্ট্রে বা অন্য যুক্তরাষ্ট্রে ধরা যাক, কমপক্ষে 50% এই দেশে আনতেই হবে, না হলে এই দেশের জনগণ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং চীনে যেই দামে দেয় ভারতে তার থেকে বেশি দাম হবে, এই সম্পর্কে কোনো সন্দেহ নেই। এবং যুক্তরাষ্ট্র নিজে যদি সেম পণ্য উৎপাদন করতে চায়, যুক্তরাষ্ট্রে 5-6-7 কোনো 10 গুণ হতে পারে, কারণ এখানে শ্রমিকের মানে মজুরি বেশি, এখানে মানে সমস্ত কিছু এখানে বেশি, ফলে এখানে দ্রব্যমূল্য। ফলে এই যুদ্ধে শেষ পর্যন্ত অনেক পর্যবেক্ষক মনে করেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান ইনডাইরেক্টলি কঠোর সমালোচনা করেছেন বলে তাকে মানে ফায়ার করার কথা চিন্তা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কনস্টিটিউশনালি সম্ভবত সেখানে কিছুটা বাধা আছে, সেটা করতে পারছেন কিনা জানি না। কিন্তু এই হচ্ছে অবস্থা মোটা দাগে। যুক্তরাষ্ট্রের জনগণ, যুক্তরাষ্ট্রের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা আশঙ্কার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন তার নীতির ফলে যুক্তরাষ্ট্র উপকৃত হবে এবং চীন পেছনে পড়ে যেতে বাধ্য হবে।
জি, আমি একটু করিম চৌধুরীর কাছে যাব। আপনার আলোচনা আমরা শুনছিলাম, আমি একটু করিম চৌধুরীর কাছে আসলে একইভাবে জানতে চাইবো। করিম চৌধুরী, উম, চীন, চায়না এবং আমেরিকা তো মুখোমুখি এক ধরনের আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক বাণিজ্য দ্বন্দ্ব, কূটনৈতিক দ্বন্দ্ব এখন শুরু হয়ে গেছে বেশ ভালোভাবে। চায়না কিন্তু কোনোভাবেই ছাড় দিচ্ছে না, আমেরিকা যেটাই করুক চায়না কিন্তু শক্ত হাতে দমন করার চেষ্টা করছে, কিন্তু তারাও কিন্তু পাল্টা আঘাত করছে। সম্প্রতি যে আমেরিকার সাথে ভারতের যে বৈঠকটি হলো, জেডি ভ্যান্স এবং নরেন্দ্র মোদী, আমরা শুরু থেকেই দেখে আসছি নরেন্দ্র মোদী ট্রাম্পেরও খুব কাছের ছিল। ট্রাম্প নরেন্দ্র মোদীকে বন্ধু বলে আখ্যা করছে, ভারতকে বন্ধু বলে আখ্যা করছে, এবং জেডি ভ্যান্স বলছেন যে একসাথে ভারত এবং আমেরিকা একসাথে হয়ে তারা আসলে চায়নার বিরুদ্ধে কিংবা চায়নাকে দমন করার যে বিষয়গুলো সেই কার্যক্রমগুলো তারা করবেন, তিনি অনেকটা আশাবাদী। আপনার কাছে কি মনে হয়, আমেরিকা আর ভারত এই দুজন মিলে যদি একসাথে আসলে চায়নাকে দমন করতে চায় কিংবা চায়নার বিরুদ্ধে হচ্ছে যে লাগে, তাহলে সেই ক্ষেত্রে আসলে চায়নার অবস্থান কি হতে পারে? শুনো, জামাই যখন শ্বশুর বাড়িতে যায় অন্তত একটু গাটা দেখানোর জন্য হলেও, নিজের বাহাদুরিটা প্রচার করার জন্য হলেও, এক্সকিউজ মি, বেশ কিছু অসম্ভব কথাবার্তা বলে বসেন, লাগামহীন কথাবার্তা বলে বসেন। আমি ব্যক্তিগত দ্বন্দ্বে যাব না, তবে এটা সত্য, আপনার প্রশ্নের যে জবাব, চীন এবং আমেরিকা যদি একত্রিত হয় আমেরিকানদের জন্য কিছুটা লাভবান হবে। তবে ইন্ডিয়া এবং ভারত এবং আমেরিকা যদি এক হয় সেক্ষেত্রে আমেরিকানদের জন্য কিছু লাভ হবে সাময়িকভাবে। কেননা আমেরিকানরা যে একটা বড় ধরনের গ্যাপের ভিতরে পড়বে, এইসব ট্যারিফ যুদ্ধ, পলিটিক্যাল যুদ্ধ এবং কূটনৈতিক যুদ্ধ যেটাই বলেন, এখন তো রীতিমতো স্যাংশন আফটার স্যাংশন শুরু হয়েছে। এর ফলে আমরা যারা আমেরিকায় আছি তারা কিছু ভারতকে ব্যবহার করে ভারতের সাথে যদি কোনো রকম সম্পর্কের একটা, ভারতকে সুযোগ সুবিধা দিয়ে সেখান থেকে যদি কিছু আমাদের যে সমস্ত পণ্য আমরা চীন থেকে পাই সুযোগ সুবিধা, শুধুমাত্র খেয়াল রাখবেন গুডস না, আমরা অনেক সার্ভিসও নেই, সেই সার্ভিসগুলো যদি আমরা বিশেষ করে ভারত থেকে আরো সস্তায় আনতে পারি তাহলে হয়তো কিছুটা লাঘব হবে সমসাময়িকভাবে। একটা জিনিস আমরা কি উইন করতে পারবো কিনা সেটাতে যথেষ্ট সন্দিহান। চীনের অর্থনীতি অনেক শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং সেই ক্ষেত্রে যে তাদের যে উৎপাদনমুখী পরিকল্পনা এবং যে টেকসই যেটা যেটা যতটা শক্তিশালী, তাকে সহজে আপনি ট্যারিফ বাড়িয়েই পারবেন না। চীনের মার্কেট শুধু আমেরিকায় নয়, আমেরিকা একটা অংশ মাত্র, এবং আমেরিকা চীনের সাথে ব্যবসা করে চীনের স্বার্থে নয়, আমেরিকার নিজস্ব স্বার্থে। এই পণ্যগুলো, এই সার্ভিসগুলো অন্য কোথাও থেকে এই দামে এই সুবিধায় পাওয়া যাবে না, যার ফলে আমরা আমাদের সাথে চীনের সাথে ব্যবসা করি। অতএব এই দ্বন্দ্বের ভিতর দিয়ে বলি, আমি এই শব্দটা বারবার করি, আমেরিকা, আমি কারো নাম উল্লেখ করছি না, আমেরিকা যে বুলিং একটা কালচার সৃষ্টি করছে আন্তর্জাতিক বাণিজ্যের ভিত্তিতে মাঝে, সেই ক্ষেত্রে আমার ধারণা, কেন জানি অর্থনীতিবিদরাও বলছেন আমেরিকানরাই সাফারার হবেন। এই ট্যারিফের মূল মানি সাধারণ ভোক্তা আপনি আর আমি পে করব, এবং এই মানিটাই আবার ধনিক শ্রেণীর ট্রাম্পের যারা সাপোর্টার, ট্রাম্পকে যারা মিলিয়নস অফ ডলার ডোনেট করেছে তাদেরকে দিয়ে দেয়া হবে বিভিন্ন ধরনের ট্যাক্স ছাড়ের মধ্য দিয়ে। অতএব আমাদের থেকে সেটা সাক করে নেওয়া হবে, আমরা সাফারিং করব, কিন্তু একটা বিশেষ শ্রেণী আমেরিকার লাভবান হবে। অতএব দেশ লাভবান হবে না, ট্রেজারি লাভবান হবে না, এটা সত্য কথা। বরং ইনফ্লেশন এমন এক পর্যায়ে যাচ্ছে, মোহাম্মদুল্লাহ ভাই বলছিলেন যে ফেডারেল চেয়ার যে কথাটা বলছেন, এবং তাকে সেই কথা বলার কারণে অনেকটা হোয়াইট হাউসের রোশানলে পরিণত হতে, একটু আগেই দেখলাম সিএনএনে, এটা কোনো সুস্থ, এটা এক ধরনের বুলিং, তার ওন পিপলের উপরে সব জায়গায় বুলিং চালানো হচ্ছে। এই কালচারটা সৃষ্টি করে ট্রাম্প যে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে যাচ্ছে, দেশটাকে যে একটা বড় ধরনের বিপর্যয়ের দিকে নিচ্ছে, তার কিন্তু কিছুটা অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সেদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সিমটম। সেই সাথে সামাজিকভাবে মানুষ কিন্তু অনেকটা বিগড়ে যাচ্ছে। আপনি দেখছেন যে তার জনসমর্থন কিভাবে হ্রাস পাচ্ছে। তো এই কথা বলবো, আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, এই বাণিজ্য যুদ্ধ, ট্যারিফ যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, কূটনৈতিক যুদ্ধ যেটাই বলেন, চীনের সাথে যদি অচিরেই আমরা সেটা সমাধান করতে না পারি, আলটিমেট লুজার হব আমরা, আমেরিকান। তো সেই ক্ষেত্রে আমেরিকান জনগণকে যেটা আমরা উদ্বুদ্ধ করতে চাই, এই অবস্থা থেকে পরিত্রাণ যদি আমরা পেতে হয়, এই বুলিকে যদি স্টপ করতে হয়, এই বুলিকে যদি
আমাদেরকে এই মুহূর্তে অন্তত স্টাফ না পড়লেও নিয়ন্ত্রণ করতে হয়, উই মাস্ট প্রিপেয়ার ফর দ্য আপকামিং মিড টার্ম ইলেকশন। তাকে হোয়াইট হাউসে একগরে করতে হবে, তার বুলিং বন্ধ করতে হবে। এমনকি সে বুলিং করতেছে দুই দলেরই যারা কংগ্রেস মেম্বার তাদের উপরও, যে তার কথায় সমর্থন না দিলেই তাকে তার বিরুদ্ধে সে লেলিয়ে দিবে তার ফোর্স, টাকা পয়সা, সবকিছু। তো এই যে এই বুলিং কালচার, যেটা এটা ডেমোক্রেসির জন্য যেমন বিশ্বব্যাপী হুমকি, এবং উই আর ক্রিয়েটিং অ্যান এক্সাম্পল অফ বুলিং ইন পলিটিক্স দ্যাট ডাজ নট গো অ্যালং উইথ দ্য ডেমোক্রেসি। সো আমরা যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আমাদের আচরণে কিন্তু এখন সেটা অনেকটা উই আর দ্য ডিকটেটর। আপনি দেখেছেন গত সপ্তাহের যে সারা দেশব্যাপী যে বিক্ষোভ, 400 জায়গার পরিবর্তে আমার মনে হয় সারা দেশটাই জ্বলে উঠছে বিক্ষোভে। সেই ক্ষেত্রে তাকে হিটলারের সাথে তুলনা করা হয়েছে। অ্যান আমেরিকান ইলেক্টেড প্রেসিডেন্ট কম্পেয়ার্ড উইথ হিটলার, নাজিজম। এর চেয়ে সেই মেয়ের কি হতে পারে? একজন আমেরিকান, I am so much frustrated, but it is not the end. We must organize and respond in the midterm election. জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথি পর্যালোচনা শুনছিলাম, আমাদের আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। অতিথি দুজন সঙ্গেই থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আলোচনার জন্য আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং করিম চৌধুরী। দুজন অতিথিকে এই বিরতির পর স্বাগত। আমাদের সময়ের স্বল্পতা রয়েছে, তাই সবগুলো বিষয় হয়তো আমরা আলোচনায় আনতে পারলাম না। আমি আন্তর্জাতিক প্রসঙ্গে চলে যেতে চাই, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এনসিপি নেতা নাহিদ ইসলাম এই বক্তব্য দিয়েছেন, পাল্টা অভিযোগ করেছে বিএনপি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে আসি। বিএনপি আসলে অনেকদিন ধরেই বলছে বারবার বিএনপি আসলে অনেকদিন ধরে বারবার নির্বাচনের কথা বলছে। সেই জায়গায় এসে আসলে এনসিপির এই ধরনের বক্তব্য, নাহিদ ইসলাম কয়দিন আগেও সরকারের একটা অংশ ছিলেন, তিনি এখন প্রশাসনের দিকে আঙ্গুল তুলেছেন, তিনি বলছেন প্রশাসন বিএনপির পক্ষে কথা বলছে। অনেকগুলো প্রশ্ন চলে আসে। প্রথম কথা হচ্ছে, প্রশাসন কেন বিএনপির পক্ষে কাজ করবে? বিএনপি তো এখন ক্ষমতায় নেই। এরপরে এখনকার প্রশাসনকে কেন নাহিদ ইসলাম প্রশ্নবিদ্ধ করছে? তার পরবর্তীতে যে প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে, এনসিপি কি আসলে নির্বাচন পেছাতে চাচ্ছে কিনা? এবং সবশেষ বিএনপি যেটি বলছিল যে এটি আসলে এনসিপির রাজনৈতিক কৌশল, আপনিও কি এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেন কিনা? সৈয়দ মোহাম্মদুল্লাহ। রাজনৈতিক কৌশল নিঃসন্দেহে, কিন্তু কথাটার ভিতরে সত্যতা আছে। সেটা হচ্ছে নাগরিক পার্টির এনসিপির আরেক নেতা সেটা ব্যাখ্যা করে বলেছেন। তিনি বলেছেন যে যেটা সবচেয়ে বড় দল, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা যাবে, প্রশাসনের লোকজন যারা আছেন তাদের ধারণা মানে বিএনপি ক্ষমতা যাবে। তো যারা ক্ষমতা যাবে তাদের পক্ষে তারা আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রাখছে, কারণ তারা যদি পক্ষে না থাকে, মানে যারা পক্ষে থাকবে তারা সুবিধা পাবে, এরা বিরাগ ভাজন হয়ে যাবে নতুন সরকারের। সেটা একটা অলওয়েজ, এটা মানুষের একটা মানসিকতা, স্বাভাবিক মানসিকতা। এটি একটি ব্যাপার। আরো একটা অভিযোগ করেছেন ওই নেতাদেরই আরেকজন, সেটা হচ্ছে যে পক্ষপাতের একটা নির্বাচন কমিশনের কথাও তিনি বলেছেন ব্যাখ্যা করে। তিনি বলেন যে প্রধান নির্বাচন কমিশনার এখন যাকে নিয়োগ করা হয়েছে, এখন যিনি আছেন, তাকে তিনি বিএনপির মনোনীত ব্যক্তি, এবং এই সরকার ইউনূস সরকারই তাকে নিয়োগ দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে বিএনপির মনোনীত। এখন সেই কারণে তারা বিএনপির পক্ষে কাজ করছেন, বিএনপির সুবিধা, এই ধরনের কথাবার্তা তারা বলছেন। এটা আরেকটা অভিযোগ। তো মোট কথা হচ্ছে, নাগরিক পার্টি নিজেদেরকে গোছাতে চাচ্ছে, সংগঠিত করতে চাচ্ছে। সেটা তাৎক্ষণিকভাবে একটা দল আপনি অ্যানাউন্স করে দিলেন, তাৎক্ষণিকভাবে দল হয়ে গেল, দেশব্যাপী সমর্থক হয়ে গেল, শক্তি হয়ে গেল, এটা না। তো সেই জন্য তারা চাচ্ছেন সময়। এবং ডক্টর ইউনূস যেটা বলেছেন, এই বছরের ডিসেম্বর, তারপরে এটাও বলেছেন আগামী বছর জুন নাগাদ। কথা হচ্ছে জুনে এখন বাংলাদেশের নির্বাচন হতে পারবে না। মে মাসের পরে গেলেই, মে মাস থেকে প্রচন্ড গরম শুরু হয়, জুন জুলাইতে ভয়ঙ্কর গরম। ফলে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরে হবে না, ফলে আগামী বছরের অক্টোবর বা তারপরে সম্ভবত হবে, সম্ভবত নভেম্বর ডিসেম্বরের দিকে। ফলে তারা এইভাবে মানে নানা কথাবার্তা বলেন। নির্বাচন দৃশ্যত মানে মনে হয় যেন নির্বাচন আগামী বছরের শেষ দিকে নেওয়ার একটা চেষ্টা, এবং তার মেইন কারণ হচ্ছে এইটা
যে নিজেদেরকে সংগঠিত করা, আর একটা হচ্ছে বিএনপি মানে এই দেশে যারা আমলা যারা আছেন, প্রশাসনে যারা আছেন, বিভিন্ন ক্ষেত্রে যারা আছেন, তাদের একটা উল্লেখযোগ্য অংশকে ফায়ার করা হয়েছে বা মানে ডিমোট করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সমর্থক বলে। তো এখন বাকি যারা আছেন তাদের মধ্যে বিএনপি সমর্থক এরা বলছেন, কিন্তু দেশের পত্রপত্রিকার বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে জামাতপন্থী অনেকে বিভিন্ন সেক্টর, প্রশাসনে, সামরিক বাহিনীতে, বিজিবিতে, পুলিশ বাহিনীতে, বিভিন্ন জায়গায়, একাডেমিয়াতে, জুডিশিয়ারিতে তারা তারা বিপুল সংখ্যক জামাতের সমর্থক আছেন। আর নাগরিক পার্টির উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী কিন্তু শিবিরের লোক বলে এই পর্যন্ত যে সমস্ত তথ্য এসছে। ফলে জামাত আগে ইলেকশনের ব্যাপারে বলেছে মানে বিএনপির সাথে সায় দেয়নি, এখন কিছুটা সায় দিচ্ছে যে সংস্কার করে। আর এরা বলছে সংস্কারগুলো আগে দরকার। এদের সংস্কারের কথাগুলো দুই কারণ, একটা তো হচ্ছে যেটা পাবলিকলি বলবো যে প্রশাসনের লোকজন বেশি বিএনপি পন্থী, এক, দুই নম্বর, এবং তাদের সংগঠিত করা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা সত্যি সত্যি আমার মনে হচ্ছে যেন বিএনপি কেও আওয়ামী লীগের মতোই মনে করে, এবং কারো কারো বক্তব্যে সেটা এসছে যে এরাও এক ধরনের মানে পরিবারতন্ত্র, দলতন্ত্র ইত্যাদি আগে তারাও সেগুলা করেছে, ফলে এগুলা থেকে দেশকে মুক্ত করতে হবে, এই ধরনের বক্তব্য তাদের একটা বিশ্লেষণ আছে। তারা গেলে তারা সেই ধরনের কোনো কিছু করবে না, এটা তাদের বক্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হচ্ছে ওই শোডাউন নামে, কেন শোডাউন শব্দ সেখানে ইউজ করা হলো, কোনো প্রত্যক্ষ সেখানে সামনাসামনি যুদ্ধ হলো না। একটি তরুণ পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত নাগরিক পার্টির প্রায় 150 গাড়ি নিয়ে দিকে গেল, মানে লক্ষ লক্ষ টাকা, 1 মিলিয়ন টাকার মতো তাকে টোল দেওয়ার কথা, দিয়েছে মাত্র 5000 টাকা। তো তারাও নিজেদেরকে সৎ প্রমাণ করতে পারছে না জনগণের কাছে। এইটা আমরা একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি আছে, মানে এইটা টানা হেঁচড়া চলবে। তবে আরেকটা রহস্য দেখেন, এত কিছু হলো, তারেক জিয়ার সমস্ত মামলা তুলে ফেলা হয়েছে ভার্চুয়ালি। তিনি দেশে আসছেন না কেন? তিনি আরো 3 মাস আগে আসলেও আমি নিশ্চিত তাকে অ্যারেস্ট করা হতো না, হয়তো আদালতে যে জামিন নিতে হতো। এটা আরেকটা রহস্য, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে। করিম সাহেব হয়তো বলতে পারবেন, আমার মাথায় এগুলা ঢুকছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। কিন্তু অনেক টানা পড়েন, অনেক টানা টানি, অনেক টানা হেঁচড়া, অনেক মানে দড়ি টানা টানি চলছে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার প্রশ্নের উত্তর আমি করিম চৌধুরীর কাছ থেকে নিব। করিম চৌধুরী, সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বলছিলেন যে এনসিপি হচ্ছে বিএনপিকেও আওয়ামী লীগ মনে করে, চাঁদাবাজির অভিযোগ বলি কিংবা প্রশাসনের উপর প্রেশার তৈরি করা, প্রশাসনের উপর চাপ তৈরি করার কথা বলি, শোডাউনের রাজনীতির কথা বলি, আগে আওয়ামী লীগ করতো, এখন আমরা সেটা বিএনপির ক্ষেত্রেও দেখছি, এনসিপির ক্ষেত্রেও দেখছি। নতুন একটি যে দল, যারা বৈষম্য বিরোধীর কথা বলছিল, যারা নতুন করে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিল, তাদের বিরুদ্ধেও আমরা এই ধরনের অভিযোগ দেখছি। নির্বাচনের কথা বলা হচ্ছে, আবার সংস্কারের কথাও বলা হচ্ছে। এই যে একটা বিশৃঙ্খলা, আবার নির্বাচনের কথা যখন বলা হচ্ছে তখন প্রশাসন এবং নির্বাচন কমিশন, একদম যেই দুটি সংগঠনের ভূমিকাই হচ্ছে সব থেকে বেশি একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, সেই দুইটা জায়গাতেই হচ্ছে আঙ্গুল তোলা হচ্ছে। সংস্কারটা আসলে তাহলে কিভাবে হবে? দেখুন, বাংলাদেশের প্রতিটা মানুষ সারা বিশ্বের মতো কোনো না কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে। অতএব কেউ বিএনপির সমর্থক, কেউ জামাতের সমর্থক, কেউ আওয়ামী লীগের সমর্থক, এটা যদি আমরা বিবেচনা করতে যাই তাহলে প্রশাসনে কেউ থাকবে না। কারণ প্রশাসনের প্রত্যেকটা ব্যক্তি কেউই নিরপেক্ষ নন, তার নিজস্ব রাজনৈতিক চিন্তা চেতনা, একটা দলের প্রতি সমর্থন সেটা আছে, থাকবে এবং থাকাটাই স্বাভাবিক। আমরা কেন ব্যক্তির পরিবর্তন চাইয়া সময় নষ্ট করতেছি যে অমুককে সরাইয়া দাও, তমুককে জেলে দাও? ইনস্টেড হোয়াই নট উই ট্রাই টু ডু দ্য পলিসি এস্টাবলিশমেন্ট, নীতিকে পরিবর্তন করি, নীতির আলোকে মানুষ যাতে চলে, আমলারা যাতে নীতির আলোকেই চলে এবং নীতি বহির্ভূত কোনো কাজ করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়, সেই সংস্কারটাই আমরা চাইতেছি। সেই সংস্কারের জন্যই কিন্তু এই বিপ্লব, হাজার হাজার মানুষের জীবনদান, গত 16 বছর বঞ্চনা,
গত 16 বছর লাখ লাখ মানুষ জেল কেটেছে, হাজার হাজার মানুষ ব্যারিশ হয়ে গেছে, তাদেরকে ওইসব এই কি কি করে কারাগারে নিয়ে রাখা হয়েছে, যে সমস্ত আয়নাগর নাম দিয়ে মানবেতর জীবনযাপন করা হয়েছে, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুরতম নির্যাতন চালিয়েছে স্বদেশের মানুষের প্রতি স্বদেশের সামরিক বেসামরিক আমলারা এবং রাজনীতিবিদরা মিলিয়ে। এর বিরুদ্ধে আজকে যারা নির্বাচন চায়, যে কোনো দল সংস্কারের পরিবর্তে যারা নির্বাচন চায়, তারা অতীতেও ক্ষমতায় ছিল। আমি বিএনপির প্রতি আঙ্গুল তুলেই বলছি, বিএনপি অতীতে ক্ষমতায় ছিল অনেকবার, তারা তো সেই সময় সেই সংস্কার করে নাই, বরংস যেই সব বিষয়ে সংস্কারের কথা দাবি উঠেছে, এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছে। এই সব অপকর্মের দায় দায়িত্ব আমাদের সেই সব রাজনৈতিক দলকে নিতে হবে। জাতীয় পার্টি গত 16 বছর ধরে 15 বছর ধরে আওয়ামী লীগের একটা সহযোগী দল হিসেবে ছিল, কই তাদেরকে তো এখনো নিষিদ্ধ করা হয় নাই, তাকে তো এখনো গ্রেপ্তার করা হয় নাই জাতীয় পার্টির প্রধানকে। আপনি দেখুন, নীতির পরিবর্তন যদি আমরা করতে না পারি, যদি কোনো আমাদের সংস্কারটা স্থায়ীভাবে রূপ নেন, এটা চলমান একটা প্রক্রিয়া, তবে মেজর যে সংস্কারগুলো পড়া দরকার, যেগুলো হলে মানুষের ভোটাধিকার আর পূর্ণ হবে না, নিজস্ব ভোট, আপনার ভোট আপনি দিতে পারবেন সেটা নিশ্চয়তা থাকবে, এবং আপনার ভোটের কারণে, ভোটাধিকার প্রয়োগের কারণে আপনার প্রতি কোন রকম অবিচার অন্যায় করা সহ্য হবে না, সেটা আইনগতভাবেই এই আপনাকে প্রতিরক্ষা দেওয়া হবে। সেই জিনিসটা আমরা চাই। দুর্নীতির জন্য দায়বদ্ধতা তাদেরকে নিতে হবে, রাজনীতিবিদ, আমলা এবং জনগণ প্রত্যেককেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার এবং অ্যাকাউন্টেবিলিটি স্বীকার করতে হবে। অতএব আজকে আমি যারা বলবো, এনসিপি যখন বলছে যে তারা একটা ডিলে ট্যাকটিক চায়, কারণ একটা নতুন দল গঠন করা হয়েছে, জনগণের প্রতি প্রচুর জনগণ তাদের প্রতি সাপোর্ট রয়েছে, তারা যদি সেদিন রক্ত না দিত, তাহলে আপনি আর আমি আজকে বাংলাদেশের নিয়ে এত বড় কথা বলতে পারতাম না। আমার বাড়ি জ্বালিয়ে দিত, আপনার বাড়িতে পুলিশ পাঠাইতো, ওদের সন্ত্রাসীরা যেরকম শামীম হোসেনকে এখানে নিউ ইয়র্কে অপকর্মের জন্য চ্যালেঞ্জ করাতে সেই নোয়াখালীর গ্রামের বাড়িতে যে গুলি চালানো হয়েছে, তাহলে আজকে বলতে পারতাম না। তো আজকে যেই পরিস্থিতি, তাদের রক্তের বিনিময়ে আমরা যেটা পেয়েছি, তারা কিন্তু অনেক জনসমর্থন রাখে এবং ছিল। দুর্ভাগ্যবশত তারা এই যে অসৎকর্ম, যেমন উত্তরবঙ্গের একজন, আমি সার্জিসের কথাই বলছি, সে যখন গেছে, সে টোল ক্ষেত্রে মাস্তানি করেছে, তো একজন মাস্তানকে জানাশোনার পরে আমরা আবার তাকে সংসদে পাঠাবো, মন্ত্রী বানাবো, দেশ চালানোর ক্ষমতা দিব, যার অ্যাকাউন্টেবিলিটি বলতে কিছু নাই, যার কাছে এখনই দুর্নীতির সাগরে ভাসছে যে, তাহলে এইসব বিষয় নিয়ে তাদের খেয়াল রাখবেন। তাদের প্রতি জনগণের যে আস্থা ছিল সেটা কিন্তু আগের মতো নেই, এবং তারা কিন্তু সংগঠন হিসেবে একটা রাজনৈতিক দল এনসিপি করেছে, তারা হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, কিন্তু একটা রাজনৈতিক দলকে মাঠ পর্যায়ে জনগণের কাছে গ্রহণযোগ্য তোলার ক্ষেত্রে তাদের কোনো অভিজ্ঞতা যেমন নাই, তেমনি তাদের সেই সামর্থ্য নাই, জনসমর্থনও আস্তে আস্তে হারিয়ে ফেলছে। প্রত্যেকটা কনস্টিটিউশনে যে 300টা আসনের মাঝে প্রত্যেকটা আসনে তাদের হয়তো একজন করে ক্যান্ডিডেট পাবে, কিন্তু সেখান থেকে সেই ক্যান্ডিডেটকে পাশ করিয়ে আনার মতো তাদের সেই সামর্থ্য নাই, সাংগঠনিক অবস্থান নেই, যার ফলে তারা ইচ্ছা করে একটা ডিলে ট্যাকটিক করছে। আমি ইউনূস সরকারের প্রতি যেটা আমার খুবই আমি জানি যে হঠাৎ করে কোনো কিছু করা সম্ভব না, একটা ভঙ্গুর দেশকে তিনি হাল ধরেছেন, একটা ভঙ্গুর দেশের সবকিছু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে গত 15-16 বছরে। এই অবস্থায় উনি তাৎক্ষণিকভাবে যে সংস্কারগুলো করা দরকার, পদে পদে বাধা পাচ্ছেন। বাধা পাবেন নাটা কেন? গত 15-16 বছরে তো আমলাতন্ত্রকে এমন ভাবে সাজিয়েছে সবকিছু দলীয় লোক দিয়ে, তো যার ফলে যেখানেই কোনো কাজ করতে যায় না কেন, সেখানেই প্রতিরোধ, সহযোগিতার পরিবর্তে প্রতিরোধ, প্রতিবন্ধকতা আসে। তারপরেও আমি সাধুবাদ জানাই ইউনূস সরকারকে, যে সফলতার সাথে যেভাবে সে ইনফ্লেশন কন্ট্রোল করেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছে, এবং প্রতিবেশী মেজর পার্টনার অফ আওয়ার সাপ্লাই চেইন ভারতের সাথে অনেকটা মুখামুখি দাঁড়িয়ে দেশের দ্রব্যমূল্য রমজানে যে নিয়ন্ত্রণ করেছে, দেশে যে বিদ্যুৎ এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে যে সফলতার পরিচয় দিয়েছে, জনগণের মাঝে কিন্তু একটা স্বস্তির আছে যে এই সরকার আরো কিছুদিন থাকুক। একটা মানে সাংবিধানিক ভাবে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, শূন্যতার মাঝে অস্থায়ীভাবে এসে দীর্ঘদিন থাকার মানে এই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো গভর্নমেন্টকে অসাংবিধানিক ভাবে দেয়া, ইমার্জেন্সিতে দেয়া হয়েছে, সেটা যেন ইমার্জেন্সি কিছু সময়ের জন্যই থাকে। তবে আমার যে ব্যক্তিগত অভিমত, সেটা হলো ইউনূস সরকারের জন্য এই শত প্রতিবন্ধকতার মাঝে তারা যে
এই উদ্যোগটা নিয়েছে এবং কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে যে সংস্কারগুলো উপহার দেওয়ার জন্য, সেই বিষয়ে আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা দরকার। সমালোচনা থাকলে সেটা গঠনমূলক, তাদেরকে পরামর্শ দেওয়া দরকার যতটুকু সম্ভব তাড়াতাড়ি। মানুষের ভোটাধিকার এবং যারা এই সব হত্যাকাণ্ডের সাথে জড়িত, গত 15 বছরে দেশকে লুটপাট করেছে, তাদেরকে দৃশ্যমান বিচার, শাস্তি দিতে হবে, না হলে জনগণ সেটা মেনে নেবে না। কারণ রাজনৈতিক দল, আমি প্রথমেই বলেছি, বিএনপি আগে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের অপকর্মকে বৈধতা দিয়েছে, এবং আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় যায় বিএনপির অপকর্মকে বৈধতা দিবে। এই সুযোগটাই আমাদেরকে বন্ধ করতে হবে, যে কেউ কাউকে বৈধতা দিতে পারবে না, প্রত্যেককেই অ্যাকাউন্টেবিলিটির আওতায় দিতে হবে। আমি মনে করি এই সময়ের মাঝে নির্বাচন যতটুকু সম্ভব তাড়াতাড়ি জনগণের মাঝে হতাশা সৃষ্টি হওয়ার আগে দেয়া দরকার। তবে সেটা বিচার কাজ শেষ করে এবং প্রয়োজনীয় জরুরি যেই সংস্কার স্থায়ীভাবে অ্যাটলিস্ট মানুষের ভোটাধিকার, মানবাধিকার, এগুলো নিশ্চিত করতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কি একদম শেষ মুহূর্তে কিছু যুক্ত করতে চান? না, আমরা দুইজনই বলেছি, আর অতিরিক্ত কিছু বলার নাই। কিন্তু আমি প্রথমে যেটা বলা উচিত ছিল সেটা হচ্ছে, পোপের মৃত্যু হয়েছে 88 বছর বয়সে। তিনি একজন অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন, মানবতার পক্ষে তিনি, নির্যাতিত জনগণের পক্ষে, ইমিগ্রেন্ট কমিউনিটির পক্ষে, মানে দরিদ্র শ্রেণীর পক্ষে তিনি কথা বলেছেন, ভয়েস দিয়েছেন। তার আত্মার শান্তি প্রার্থনা করছি। জি, নিশ্চয়ই। কিন্তু আমি আসলে এখানে করিম চৌধুরীর কাছ থেকেও একটা লাইন নিব, একটু করিম চৌধুরী যুক্ত করবেন কিনা। সৈয়দ মাহমুদুল্লাহ যেটি বলছিলেন, তিনি পোপের কথা বলছিলেন, পোপের যে একটা গ্রহণযোগ্যতা, যেটা আমরা আরো 100-200 বছর আগে দেখতাম, কিংবা তার কথার যে একটা প্রভাব রাজনৈতিক অঙ্গনে কিংবা বিশ্ব নেতাদের মনে, সেই জায়গাটা কিন্তু এখন অনেক বেশি শিথিল হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয়? রাইট, আই এগ্রি দিস ওয়ান। দেখুন, পোপ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং বিশেষ করে পোপ ফ্রান্সিস গত 12 বছর উনি পোপ ছিলেন, 2013 সাল থেকে 25 পর্যন্ত। উনি কিন্তু ইংরেজি ভাষাভাষীর লোক না, উনি আর্জেন্টাইনিয়ান, ল্যাটিন প্রথম একজন পোপ। উনি বিশ্ব শান্তির জন্য উনি কিন্তু প্রতিনিয়তই অ্যাডভোকেসি করে গিয়েছেন। উনি কারো রক্তচক্ষুকে ভয়ে কোন রকম শিথিলতা অবলম্বন করেননি। উনি বারবার বলেছেন মানবতা প্রতিষ্ঠিত করতে হবে, মানবতার পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, সেটা বাইবেলে, সেটা কোরআনে। উনি প্রত্যেকটা জাতি ধর্মের কাছেই তার বার্তাটা পৌঁছিয়েছেন, এবং ধর্মের যে মূল বার্তা, জনগণের কল্যাণ, মানুষের কল্যাণ, সেদিকেই উনি কথা বলেছেন। উনি হোমলেস, অসুস্থ মানুষ, বঞ্চিত মানুষের পক্ষে ভয়েস ছিলেন সারা বিশ্বব্যাপী। কিন্তু আমাদের মতো বুলি যারা রয়েছেন সারা দেশে, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের মতো বুলি যারা রয়েছেন, ইসরায়েলের মতো যারা সন্ত্রাসী রয়েছেন, তারা তো আর তার এইসব নীতিকথার মূল্য দেয় না, তাদের কাছে সেটা নাই। তাদের বিবেক বুদ্ধি ওই জিনিসটা, মানবতাকে অ্যাকসেপ্ট করার মতো অ্যাবিলিটি নাই, যার ফলে তারা ওই সাধুবাদ, এই যে অনুরোধ, এই যে মানবতার কথা, সেটা শুনে থাকেন আর অ্যাকশন নেন ঠিক তার অপোজিটটা করার জন্য। আরো বেশি মানুষ কিভাবে মারা যায়, মানুষকে কিভাবে আরো বঞ্চনার মধ্যে ফেলা যায়, সেটা মানুষকে দুঃখ যন্ত্রণা দেখতেই তারা আনন্দ পায় অনেকেই। জি, দুজন অতিথিকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনারা দুজন আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।